ইয়েমেনের মরুভূমির মধ্যে অবস্থিত এই গর্তটাকে শয়তানের জেলখানা কেন বলা হয়? তাছাড়া এটার মধ্যে কি এমন জিনিস আছে যে এইটা দুনিয়ার সবচেয়ে বড় একটা মিস্ট্রি হয়ে আছে? আসলে গুগল আর্থে দেখানো এমন কিছু জিনিস সম্পর্কে আজকে আমরা জানবো, যেগুলো হয়তোবা পৃথিবীতে দ্বিতীয়বার আর কখনোই দেখা যায়নি। ইরাকে আমেরিকান স্ট্রাইক থেকে শুরু করে গাজায় ইসরায়েলের বম্বিং পর্যন্ত এত ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দৃশ্য আছে, যেগুলো হয়তোবা আপনার আত্মাও কাঁপিয়ে দিতে পারে। আজকে আমরা গুগল ম্যাপের এমনই 10টা লোকেশন নিয়ে কথা বলবো। আমাদের প্রথম লোকেশনটা হচ্ছে কি আলজেরিয়া। আসলে সাহারা মরুভূমির মাঝখানে, যেখানে দূর দূর পর্যন্ত শুধুমাত্র বালুর সমুদ্র দেখা যায়, সেই বালুর সমুদ্রের মধ্যে গোল একটা স্ট্রাকচার দাঁড়িয়ে আছে। এটার ইতিহাস কি, কারা বানিয়েছে, এই ব্যাপারটা সম্পর্কে এখন পর্যন্ত কেউ কোনো ধারণাই দিতে পারেনি। কাসার দারা নামের এই স্ট্রাকচারটা আলজেরিয়ার তিমুরুম নামের একটা শহরে অবস্থিত, যেখানে যাওয়ার জন্য অনেক কঠিন এবং ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে যেতে হয়। 33 মিটার গোলাকার জায়গা নিয়ে অবস্থিত 2 মিটার লম্বা এই জায়গাটা আসলে কি ছিল? এটা কি কোনো মহল ছিল, নাকি এটা কোনো ঘর ছিল, নাকি এটা মুসাফিরদের জন্য থাকার কোনো জায়গা ছিল? সেই ব্যাপারে এখন পর্যন্ত কোনো আইডিয়াই পাওয়া যায়নি। যদি আমরা ভালো করে এই জিনিসটার দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এটা মাত্র 2টা দরজা আছে। একটা হচ্ছে বাইরের সাইডের দরজা, আরেকটা হচ্ছে ভেতরের সাইডের দরজা। যেখানে বাইরের সাইডের দরজাটা মাটি এবং পাথর দিয়ে বানানো হয়েছে, সেখানে ভেতর সাইডের দরজাটা শুধুমাত্র মাটি দিয়েই বানানো হয়েছে। তাছাড়া এখানে থাকার জন্য এটার ভেতরে কিছু রুমের মতো জিনিসও বানানো হয়েছে, যেখানে ফ্রেশ এয়ার যাওয়া আসার জন্য কিছু ছোট ছোট জানালাও আছে। তবে এই ছোট ছোট জানালাগুলো শুধুমাত্র ভেতরের দেয়ালেরই একটা পার্ট। অ্যান্ড এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে হিস্ট্রিয়ানরা অনুমান করছে যে আসলে এইটা হয়তোবা কয়েক হাজার বছর আগে একটা মুসাফিরখানা ছিল, মানে যেখানে মানুষজন উট নিয়ে চলাফেরা করার সময় মাঝখানে একটু বিরতি নিত। আমাদের পরের লোকেশনটা বের করতে হলে আমাদেরকে যেতে হবে ইয়েমেনের বিশাল বড় একটা মরুভূমির মধ্যে, যেখানে বিশাল বড় একটা গর্ত আছে। এই গর্তকে সেখানে লোকালরা শয়তানের জেলখানা বলে। যদিও এটার নাম দেওয়া হয়েছে ওয়েল অফ বারবুথ। এটার পাশ দিয়ে যখন কেউ হেঁটে যায়, তখন সে এত বেশি দুর্গন্ধ অনুভব করে যে এটা তার শরীর খারাপ করে দেওয়ার মতো অবস্থায় নিয়ে যায়। যদিও এখন পর্যন্ত কেউ জানতো না যে এই গর্তটার মধ্যে আসলে আছেটা কি, তবে রিসেন্টলি কিছু কেভ এক্সপ্লোরার এটার মধ্যে গিয়ে এই জিনিসটা দেখার ট্রাই করেছিল। মাত্র 100 ফুট নিচে নামার পরেই তারা এখানে বিভিন্ন রকমের সাপ পেয়ে যায়, কিছু মৃত জীবজন্তু পেয়ে যায়। তাছাড়া একই জায়গায় কয়েক হাজার বছর পানি পড়ার জন্য এখানে কেভ পালসেরও সৃষ্টি হয়েছিল। আর যখন তারা এই ব্যাপারগুলো নিয়ে এখানে লোকালদের সঙ্গে কথাবার্তা বলার ট্রাই করেছে, তখন তারা দেখতে পেয়েছে লোকালরা না এই গর্তটার পাশ দিয়ে যাওয়া আসা করতে পছন্দ করে, না এই গর্তটা নিয়ে কথাবার্তা বলতে পছন্দ করে। আমাদের পরের লোকেশনটা হচ্ছে ইরাকের শহর মসুলে, যেটা কিনা আমেরিকান এয়ার স্ট্রাইকের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। কারণ আমেরিকানরা এই শহরকেই সবচেয়ে বেশি টার্গেট করে থাকে। 2016 এবং 2017 সালে আমেরিকা এখানে আইএসএস এর বিরুদ্ধে স্ট্রাইক পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল, যেখানে আমেরিকা MQ-9 রিপার ড্রোন ইউজ করে তাদের উপরে আক্রমণ করেছিল। আর এমন একটা ভয়ঙ্কর আক্রমণ গুগল আর্থের মধ্যেও রেকর্ড হয়ে গিয়েছিল। আসলে 19 জানুয়ারি 2017 সালে আমরা MK-9 রিপোর ড্রোনকে একটা নদীর উপরে দেখতে পারি। তবে এইটা আসলে কোথায় টার্গেট করবে, সেটা আমরা এটার পরের দৃশ্যতেই দেখতে পারি। আসলে পরের ফুটেজটা নেওয়া হয়েছিল 24 জানুয়ারি 2017 সালে, যেখানে আমরা দেখতে পারি এই জায়গার মধ্যে 2টা বড় বড় ফুটো আছে, যেটা কিনা যখন ড্রোনটা এখান থেকে পাস করেছিল তখন এখানে ছিল না। আর যখন এই ড্রোনটা সেই জায়গাটার পাশ দিয়ে ক্রস করেছিল, তখন আমরা স্পষ্ট দেখতে পারি সেখানে একটা নৌকা দাঁড়িয়েছিল, আর তার পাশেই কিছু মানুষজন দাঁড়িয়েছিল। আর তাদের থেকে কিছু দূরে একটা গাড়িও দাঁড়া হয়েছিল। যদিও 19 তারিখে যেই পিকচারটা ক্লিক করা হয়েছিল, সেখানে আমরা শুধুমাত্র একটাই গর্ত দেখতে পেয়েছিলাম। আর এই গর্তটাও নতুন নতুন করা হয়েছিল বলেই সবাই দাবি করছিল। কারণ 5 জানুয়ারিতে যেই পিকচার ক্লিক করা হয়েছিল, সেখানে দেখা গেছে এখানে কোনো গর্তই ছিল না। চলুন এখন আপনাদেরকে এমন একটা আইল্যান্ডে নিয়ে যাওয়া যাক, যেখানে স্যাটেলাইটের মাধ্যমে অনেক অদ্ভুত অদ্ভুত কিছু স্পট ক্লিক করা হয়েছিল। আসলে নর্থ আমেরিকার অ্যারেটিকা নামের একটা দেশের আন্ডারে রেপসির মধ্যে হাজার হাজার আইল্যান্ড অবস্থিত। এমনই একটা খুবই ছোট আইল্যান্ডের মাঝখানে, যেটা দৈর্ঘ্য ছিল মাত্র 500 মিটার এবং প্রস্থ ছিল মাত্র 300 মিটার, সেই আইল্যান্ডের মধ্যে অদ্ভুত রকমের কিছু সবাই দেখতে পারে। যদি আমরা আশেপাশের আইল্যান্ডগুলোকে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এই আইল্যান্ডগুলোর মধ্যে কোনো স্পটই ছিল না। তাহলে এই আইল্যান্ডের মধ্যে এত এত স্পট কোথা থেকে আসলো? আসলে জানা যায় এই আইল্যান্ড জন্মের পর থেকে না এই আইল্যান্ডের মধ্যে কেউ বসতি করেছিল, না বর্তমানে এখানে কেউ বসতি করে থাকে। কিছু রিসার্চ থেকে এটা জানা গেছে যে আসলে রেড সির মধ্যে টোটাল 5 প্রকারের কচ্ছপ পাওয়া যায়। আর নর্মালি কচ্ছপরা যখন ডিম পাড়ে, তখন তারা হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে চলে আসে, আর সেখানে গর্ত করে সেই গর্তের মধ্যে ডিম পাড়ে। এখন যেহেতু এই আইল্যান্ডে কোনো মানুষজনের বসবাস নেই এবং কোনো মানুষজনের উপস্থিতিও নেই, এই জন্য হয়তোবা সেই কচ্ছপগুলো সেই আইল্যান্ডের মধ্যে গিয়ে
সেখানে গর্ত করেই তাদের ডিম দেয়া পছন্দ করে। সেন্ট্রাল মরক্কোর এই সোলার স্টেশনটা আয়তনে এত বেশি বড়, যেটা স্পেস থেকেও স্পষ্টভাবে দেখা যায়। আসলে নূর সোলার পাওয়ার স্টেশন নামের এই পাওয়ার স্টেশনটা প্রায় ৪,৫০০ একর জমি নিয়ে অবস্থিত, যেখানে ২টা স্টেশন তো শুধুমাত্র সোলার প্যানেল নিয়ে কাজ করে, কিন্তু অন্য একটা স্টেশন কনসেন্ট্রেটেড পাওয়ার নিয়ে কাজ করে। এই পাওয়ার স্টেশনের একেবারে মাঝখানে বিশাল বড় একটা সোলার টাওয়ার আছে, যেই টাওয়ারটার আশেপাশের যে শ্যাডোগুলো, সেগুলো আমরা স্পেস থেকে ভালো করে দেখতে পাচ্ছি। আসলে এই টাওয়ারের চারপাশে অনেক অনেক মিরর লাগানো আছে, আর এই মিররগুলো সূর্যের আলোর সাথে সাথে নিজেদের পজিশনও চেঞ্জ করতে পারে, আর সূর্যের আলোকে যেই কোনো ওয়েতে সেই টাওয়ারের উপরে নিয়ে ফেলে। আর এই টাওয়ারের উপরে মল্টেন সল্ট আছে, যেগুলো কিনা সূর্যের আলোতে গলে তাদের টার্বোরেটরকে এক্সট্রাক্ট করে দেয়, আর এভাবেই তারা সূর্যের আলো থেকে কারেন্ট জেনারেট করে। আসলে এটা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বড় কনসেন্ট্রেটেড সোলার পাওয়ার, যেটাকে স্যাটেলাইট থেকে দেখলে খুবই সুন্দর এবং অদ্ভুত মনে হয়। ২০০১ সালে যখন এই স্যাটেলাইট পিকচারটা ক্লিক করা হয়েছিল, তখন এখানে শুধুমাত্র ক্ষেতের জমি দেখা যাচ্ছিল, যেটা পাকিস্তানের অ্যাবটাবাদ নামের একটা শহর থেকে তোলা হয়েছিল। তবে যখন ২০১০ সালে এটার পিকচার আবারও ক্লিক করা হয়েছিল, তখন এখানে অনেক অনেক ঘর এবং বসতিও দেখা গিয়েছিল। আসলে এই ঘরগুলো হচ্ছে সেই ঘরগুলো যেখানে ওসামা বিন লাদেন লুকিয়েছিল। পরবর্তীতে ২০১১ সালের মে মাসে একটা অপারেশন চালিয়ে তাকে মেরে ফেলা হয়, যেই দিনের পিকচার অবশ্যই ক্লিক করা হয়েছিল, তবে এগুলো দেখতে অনেকটা ব্লার ছিল। অ্যান্ড ওসামা বিন লাদেনকে তারা কিভাবে খুঁজে পেয়েছিল এবং কিভাবে অপারেশন করে তাকে মেরে ফেলা হয়েছিল, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি ডিটেইলি একটা ভিডিও বানিয়েছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে চেক করে আসতেই পারেন। যাই হোক, ওসামা বিন লাদেনের মৃত্যুর পরে সে যেই ঘরটার মধ্যে লুকিয়েছিল, সেই ঘরটা পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। আপনি বিফোর অ্যান্ড আফটার পিকচারে ভালো করে এটা দেখতেই পারছেন। যদিও বর্তমানে পাকিস্তানের ঠিক একই জায়গায় অনেক অনেক ঘর উঠেছে, কিন্তু ওসামা বিন লাদেন যেই জায়গাটাতে ছিল, সেই জায়গাটা এখনো খালি পড়ে আছে। সাউথ আফ্রিকার গভীর জঙ্গলের বুক চিরে বয়ে গেছে কঙ্গো রিভার। তবে যদি আমরা এই নদীর ২০১৭ সালের একটা স্যাটেলাইট পিকচার দেখি, তাহলে আমরা এখানে একটা স্ট্রাকচারের মতো কিছু ভাসতে দেখতে পারি। তবে এখন পর্যন্ত কেউই এই ব্যাপারটা ডিসকভার করতে পারেনি যে আসলে এই জিনিসটা কি ছিল, যেটা কিনা কঙ্গো রিভারের সেই জায়গাতে মাত্র ২০১৭ সালেই দেখা গিয়েছিল। যদিও এই পিকচারটা এতটাও পরিষ্কার না যে এটাকে জুম করে আপনাদেরকে আমি দেখাবো, তবে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করার পরে এটা জানা গিয়েছে যে আসলে এটা হচ্ছে গোল্ড মাইনিং এর একটা ফ্লোটিং বেস। আসলে কঙ্গো রিভারের পাশে অহরহরই ইললিগাল এই গোল্ড মাইনিং গুলো হয়ে থাকে। তারা এই বেসগুলোর মাধ্যমে পানিগুলোকে ভালো করে ছাকে, কারণ এই পানিগুলোর মাধ্যমে পাথর বালুর সঙ্গে সঙ্গে গোল্ডের পাউডারও চলে আসে, যেগুলোকে তারা নানান ওয়েতে পরিষ্কার করে একটা পিওর গোল্ডে কনভার্ট করে। তবে যেহেতু এই সমস্ত ব্যাপারগুলোর জন্য অথরিটি একটু বেশি করা গার্ড দেয়, এই জন্য এই জিনিসগুলো তারা ফ্লোটিং রাখে, মানে যাতে করে যখন অথরিটির বেশি চাপ পড়বে, তখন এগুলোকে তারা আনলক করে নতুন কোনো জায়গায় নিয়ে যেতে পারে। আমাদের পরবর্তী লোকেশন হচ্ছে গিয়ে ফিলিস্তিনের গাজা, যেখানে ইসরায়েলের বম্বিং এর স্মৃতি স্যাটেলাইটের মধ্যেও ক্যাপচার হয়েছে। যদিও লোকেশন হাজার হাজার পড়ে আছে, তবে আমি আপনাদেরকে শুধুমাত্র এই ৩টা লোকেশনই দেখাতে চাইব। এখানে দেখা যায় গাজার একটা শহরে ১৯ অক্টোবর ২০২৩ সালে অনেক অনেক ঘরদুয়ার এবং বসতি ছিল, কিন্তু মাত্র ১ মাস পরে, মানে ২৪ নভেম্বর ২০২৩ সালে এখানে সবকিছু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল। আপনি যদি একটু ভালো করে এদিকে লক্ষ্য করেন, তাহলে আপনি এখানে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। মানুষের বসবাস তো দূরের কথা, মানুষের ঘরবাড়িগুলো পর্যন্ত গুড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তী পিকচারটা ক্লিক করা হয়েছে লস অ্যাঞ্জেলেস থেকে। ১১ই জানুয়ারি ২০২৫ সালের যেই পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এগুলো কোনো সাধারণ ধোঁয়া ছিল না, এগুলো ছিল সেই ওয়াইল্ড ফায়ারের ধোঁয়া, যেগুলো কিনা পুরো ২৫টা দিন তাদেরকে পুড়িয়েছিল। তবে আগুনটা থেমে যাওয়ার পরে সেখানের বর্তমান পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে, সেটার স্যাটেলাইট ইমেজ এখনো আপডেট করা হয়নি। জাপানের নর্থ সাইডে বেরিং সি অবস্থিত, যেখানে রাশিয়ান একটা টেরিটরির মধ্যে একটা ছোট আইল্যান্ড অবস্থিত। আসলে এই আইল্যান্ডটা মেইনল্যান্ড থেকে এতটাই দূরে অবস্থিত যে এখানে কোনো মানুষজন বসবাস তো করেই না, বা কোনোদিন আগেও এখানে কোনো মানুষজন বসবাস করেনি। তবে সবচেয়ে শকিং যেই ব্যাপারটা, সেটা হচ্ছে স্যাটেলাইট ইমেজের মধ্যে এখানে ৬টা বড় বড় স্ট্রাকচার দেখা গিয়েছে। তবে এই পুরো আইল্যান্ডটার মধ্যে তন্ন তন্ন করে খোঁজার পরেও এই ৬টা স্ট্রাকচার ছাড়া আর কোনো কিছুই পাওয়া যায়নি। এই জন্যই কোয়েশ্চেন চলে আসে যে আসলে কারা এগুলো বানিয়েছে এবং কেনই বা এগুলো বানিয়েছে। এটা যা কিছুই বানানো হোক না কেন, এটাকে বানানো হয়েছে স্কোয়ার শেপে। আর যদি আমরা 3D ভিউতে ভালো করে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব এটাকে মাটি খুঁড়ে বানানো হয়েছে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে আমাদের মাথায় একটা জিনিসই চলে আসে, সেটা হচ্ছে বাংকার। আসলে যেহেতু এই জায়গাটা বর্তমানে রাশিয়ান টেরিটরির আন্ডারে আছে, আর আগে এটা সোভিয়েত ইউনিয়নের আন্ডারে ছিল, এই জন্য আমরা স্পষ্টই বলতে পারি এগুলো বাংকার বানানো হয়েছিল। আর তাছাড়া এটার মুখগুলো ছিল আমেরিকার দিকে তাক করা,
যার মানে আমরা বুঝতে পারি এইটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বানানো কিছু বাংকার ছিল, যেগুলো কিনা আমেরিকান থেকে আসা জাহাজগুলোর উপরে নজরদারির কাজ করত। ব্যারিংসের এই জায়গাটাতে যদিও কখনো কোনো মানুষ বসবাস করেনি, তবে এই জায়গাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ স্মৃতি এখনো বহন করে আছে, কারণ এখানে বম্বিং করা হয়েছিল। তাছাড়া এখানে যেই বাংকারগুলো আছে সেগুলো এখনো সেই আগের মতো করেই দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। এমন ভিডিও আপনি আরও চান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাকে প্রথমবার দেখলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না।